নৈহাটি স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। তো এখান থেকে টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। এবার যেহেতু কোনো প্যাসেঞ্জার হয়নি, আমি একা আছি বলে আমার 10 টাকা বেশি লাগলো। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে হনুমান মন্দিরের সামনে। এই যে পাশেই রয়েছে বঙ্কিমচন্দ্র কলেজ। আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটির একমাত্র সাহিত্য মাদ্রাল হনুমানজির মন্দিরের সামনে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের প্রবেশ করার গেট এবং তার পাশে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে। তো আপনাদেরকে প্রথমে আমি সাইনবোর্ড দিয়ে দেখাবো, তারপরে আমি এই রাস্তা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এইটি হলো সেই সাইনবোর্ড, মাদ্রাল হনুমানজির মন্দির। যে ঠিক তার মাথার ওপরে আরেকটি সাইনবোর্ড রয়েছে মাদ্রাল হনুমানজির মন্দির। তবে আমি এবারে এই রাস্তার ভেতর দিয়ে ভেতরে এখন প্রবেশ করছি। তো হনুমান মন্দির যাওয়ার আগে প্রথমে পড়বে একটি সামনে সিদ্ধিদাতা গণেশের মন্দির। তো আমরা প্রথমে গণেশজিকে দর্শন করলাম। আর ঠিক তার পাশেই রয়েছে নানান রকম ডালার দোকান। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন ডালা এখান থেকে নিতে পারেন, নিজের সাধ্য মতন, ক্ষমতা মতন। তো চলুন তাহলে আমরা এবার হনুমান মন্দিরের দিকে যাই। এই পাশেই রয়েছে নাট মন্দির সামনে, আর এখানে একটি রয়েছে যজ্ঞকুণ্ড, আপনাদেরকে দেখাবো। যে এখানে শুরুতে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। আর পাশে একটি বেল গাছ রয়েছে, পুরনো বেল গাছ। অনেক চূর্ণি এখানে বাঁধা রয়েছে। যারা এখানে মানসিক করেন বা মানত করেন তারা এই গাছটির মধ্যে চূর্ণি বেঁধে যান। আর এই হলো হনুমানজির মন্দির। এখানে হনুমানজি যে সাহিত্য অবস্থা আছেন হনুমানিক, এটা 20 ফুটের। আর নিচে যে নামাটা আপনাদেরকে বললাম 10 ফুট নিচে নামতে হবে। তো আমরা এই রাস্তা দিয়ে যাব হনুমান মন্দিরে। সামনে একটি হনুমানজির ছবি লাগানো রয়েছে। আর এই হলো নিচে নামার রাস্তা। এই রাস্তা দিয়ে 10 ফুট নিচে নামতে হবে। 10 ফুট নিচে নামার পরে আমরা হনুমান মন্দির দর্শন করব। এই ভেতরে আমরা প্রবেশ করেছি হনুমান মন্দিরে। এই যে পবনপুত্র হনুমান সাহিত্য অবস্থায় আছেন। একমাত্র হনুমান মন্দির রয়েছে নৈহাটির মধ্যে যেখানে হনুমানজি সাহিত্য অবস্থায় আছেন। এই মন্দিরের চতুর্দিকে এক পাক ঘোরার পরে এদিকে ঘুরে ওই সামনে যে রাস্তাটি রয়েছে ওইটা দিয়ে হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। শোনা যায় যে হনুমানজি যখন হাতে করে পর্বত নিয়ে এসেছিলেন তখন এই জায়গাটাতে উনি বিশ্রাম নিয়েছিলেন সাহিত্য অবস্থায়। তার জন্য এই জায়গাটিকে বলা হয় সাহিত্য মন্দির। তো আমরা এই পাশটা দিয়ে এক পাক ঘুরবো। অসাধারণ দৃশ্য। আর এই হলো মন্দিরের চূড়া। মন্দিরের চূড়াটিও খুব সুন্দর। এই রাস্তা এটা দিয়ে এক পাক ঘোরার পরে আমরা বাইরে দিয়ে বেরোবো। এটা হলো বেরোনোর রাস্তা। এখানে সামনে একটি রাম লক্ষ্মণ মাতা সীতা এবং এখানে একটি হনুমানজির ছবি বসানো রয়েছে। এবার আমরা এটা দিয়ে বাইরে বেরোবো। এই রাস্তা দিয়ে বেরোনোর পরে মানে সিঁড়ি দিয়ে ওঠার পরে যদি আপনারা কেউ ধূপকাঠি মোমবাতি দিতে চান তবে এই হলো সেই স্থান। এই স্থানে আপনারা ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালতে পারেন। এখানেও একটি
মা অন্নপূর্ণা এবং মহাদেবের ছবি রয়েছে। তার পাশে এখানে হনুমানজির মূর্তি রয়েছে। আর এই পাশে যে একটি দিঘি রয়েছে, এই হলো সেই কালো দিঘি, যে দিঘির ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইটাকে ঘিরে একটি কাব্য লিখেছিলেন। তো এই হলো সেই দিঘি, কালো দিঘি। এখানে আপনার জলে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে পয়সার বিনিময়ে বোর্ডিং করতে পারেন। এই জায়গাটায় পুজোর কিছু নিয়ম বা সময়সূচি এখানে লেখা রয়েছে বাংলাতে এবং হিন্দিতে। তো আমরা এখানে হনুমানজির দর্শন করলাম। এরপরে আমরা দর্শন করব রাধাকৃষ্ণ যুগল মূর্তি, তারপরে রাম সীতা মন্দির, তারপরে শিব মন্দির। চলুন তাহলে এগুলো সব আমরা একে একে দর্শন করি। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, হনুমান মন্দিরের সামনে এখানে রয়েছে অনুসন্ধান কেন্দ্র। চাইলে আপনারা এখানে অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু নিয়মকানুন সময়সূচিও জানতে পারেন। এই সেই বহু পুরনো বেলগাছ, যার সম্বন্ধে একটু আগে বললাম। এই হনুমান মন্দিরে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সারাদিন খোলা থাকে, কোনো বন্ধ হয় না। আর শনিবার মঙ্গলবার ছাড়া এই মন্দির বেলা 2টো পর্যন্ত খোলা থাকে, তারপরে বিকাল 4টে, মানে 2টো থেকে 4টে অবধি বন্ধ থাকে। তো আপনারা এখানে ওই 2টো থেকে 4টে এই টাইমটির মধ্যে একটু না আসার চেষ্টা করবেন, কারণ এই সময় মন্দির বন্ধ থাকে। তার আগে কিংবা তারপরে আপনারা আসার চেষ্টা করবেন। এরপরে আমরা এই সিঁড়ি দিয়ে যাব রাম মন্দির। জয় শ্রীরাম। এই হলো সেই রাম মন্দির। আবার এই উপর দিয়ে উঠতে হবে। মন্দিরে ওঠার সঙ্গে সঙ্গে বাঁ দিকে রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণ এবং সীতা মাতা দেবী। আপনারা দর্শন করুন। আর মন্দিরের চতুর্পাশে, মানে চতুর্দিকে নানান রকম দেবদেবীর মূর্তি এখানে করা রয়েছে। এখানে একটি ঋষি কাশ্যপের মূর্তি রয়েছে, তার পাশে রাম লক্ষ্মণ সীতা দেবীর মূর্তি, আবার এই পাশে হনুমানজির মূর্তি রয়েছে, আবার এখানেও প্রভু শ্রী রামের মূর্তি রয়েছে। এবং তার এই রাম মন্দিরের ঠিক সামনাসামনি, মানে একই মন্দিরে আপনার রাধাকৃষ্ণ যুগল মূর্তিও রয়েছে, সেটিকেও আপনাদেরকে এবার আমি দেখাবো। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দেবীর যুগল মূর্তি। দর্শন করুন আপনারা। এবং তার দুই পাশে নিতাই এবং গৌর রয়েছেন। এখানেও রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ রাখাল অবস্থায় গরু নিয়ে। আবার এখানেও একটি মূর্তি খনন করা রয়েছে, মানে ভগবান শ্রীকৃষ্ণর বাবা বসুদেব মাথায় করে যমুনা নদী পার করেছেন সেই দৃশ্য। আবার এখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কড়ি আঙুল দিয়ে তুলে ধরেছিলেন, সেটিও এখানে তুলে ধরা রয়েছে। আর এখানে গেটে মাথার ওপরে দুটো হাতির মূর্তি এখানে করা রয়েছে। তো আমরা এখানে প্রভু শ্রীরাম এর মন্দিরও দর্শন করলাম এবং তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকেও দর্শন করলাম। তবে এরপরে আমরা যাব মা অন্নপূর্ণা দেবীর মন্দির। চলুন তাহলে যাওয়া যাক। এই অন্নপূর্ণা মন্দিরটি হলো ঠিক হনুমান মন্দিরের পাশেই একটি পার্কের মতন করা রয়েছে, তার অপর পাশে হচ্ছে হনুমান মন্দির। এই যে পাশে যে পার্কটি দেখছেন, খুব সুন্দর একটি জায়গা। এখানে আপনারা চাইলে সব পরিবারে আসতে পারেন, সঙ্গে বাচ্চা থাকলে নিয়ে আসতে পারেন। বাচ্চাদের এখানে
মানে খেলনার নানান রকম জিনিস এখানে রয়েছে। এটি সুন্দর জায়গা, যে কোনো দিন বিকালে এসে আপনারা এখানে সময় কাটাতে পারেন। বিকালের দিকে সময় কাটানোর খুব সুন্দর জায়গা এটি। পাশেই রয়েছে কালো দিঘি, যার সম্বন্ধে একটু আগে বললাম। জায়গাটা অপূর্ব সুন্দর। এই জায়গাটি আসার পরে আমাকে সত্যি খুব ভালো লেগেছে। এই জায়গাটি না এলে আমি খুব মিস করতাম, যেরকম একটি জায়গাতে আমি আসিনি। এখানেও একটি বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে। অবশ্য এখন দুপুরকার টাইম বলে সবাই এখন আসেনি, বৈকালের দিকে জায়গাটি বেশ জমজমাট হয়। আর এই যে ঠিক তার পাশে রয়েছে অন্নপূর্ণা দেবীর মন্দির। এই মন্দিরে আমরা যাব, আর এই হলো সেই মন্দিরে যাওয়ার সিঁড়ি। চলুন তাহলে যাওয়া যাক। এখানে এই একটি ছেলের সঙ্গে দেখা হলো। বলো ভাই, তোমার নাম কি? আমার নাম আনন্দ। আচ্ছা, কিসে পড়ো? এইটা। আচ্ছা, তোমাদের স্কুল কোথায়? এইটা সামনে এসিটা মিডে থেকে মাদের কাছেই স্কুল আছে? সামনে, এখানে দেখা যাবে। আচ্ছা আচ্ছা। এই মন্দিরে উঠতে উঠতে এখানকার একটি ছেলের সঙ্গে দেখা হলো। তার নামটি জিজ্ঞেস করলাম, বললো এখানে ওই স্কুলে পড়াশোনা করে, এখানকার স্থানীয়। এই হলো মা অন্নপূর্ণা দেবীর গেট। এই দিকে আমরা প্রবেশ করবো। এলো মন্দির। এখন মন্দিরের কাজ এখন চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। এই হলো মন্দিরের সামনের দিক। এই নিচে নামার পর আবার এই সিঁড়ি দিয়ে ওপর উঠবো। আবার এদিকে উঠতে হলো। এই হলো মন্দির। এখানে এখন রং চলছে, নতুন করে রঙের কাজ চলছে। এই হলো মা অন্নপূর্ণা মায়ের মন্দির। এই মন্দিরের ভেতরে সমুদ্র মন্থনের সিনটিকে এখানে তুলে ধরা রয়েছে। একদিকে রয়েছে দেবতাগণ এবং অপরদিকে আপনার রয়েছে দস্যুগণ। আর এইখানে রয়েছে মা অন্নপূর্ণা দেবী এবং দেবাদিদেব মহাদেব। আর ওপর থেকে এখানকার ভিউটা খুব সুন্দর। এই যে পার্কের মতন এখানটায় করা রয়েছে, ওপর থেকে অসাধারণ লাগছে দেখে। আর এই পাশেই রয়েছে নন্দী মহারাজ। খুব সুন্দর লাগলো এখানে এসে। আর এখন অলরেডি গরম পড়তে চলেছে, যেহেতু এপ্রিল মাস শুরু হয়ে গিয়েছে। আজকে আপনার 2 এপ্রিল। তো আপনারা এরকম টাইমে এলে পরে অবশ্যই যেন সঙ্গে করে জলটা রাখবেন, কারণ এখন মানে সব জায়গায় মানুষের জল কিনে খাওয়াটাও তো সম্ভব নয়। তবে সঙ্গে একটি জলের বোতল বা সঙ্গে 1 বোতল জল রাখা অবশ্যই দরকার। জলটা যেন অবশ্যই রাখবেন। এবার আমরা মন্দিরের চতুর্দিকটা একটু পরিক্রমা করব। এ পাশেও আরেকটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে। জয় নন্দী মহারাজ। মন্দিরের এই দিক থেকে আরেকটি আপনার দৃশ্য এখানে তুলে ধরা রয়েছে, যেটি আপনাদেরকে দেখানো হয়নি। এখানে ভগবান নারায়ণ অন্তর্ধানে রয়েছেন এবং তার চরণতলে মাতা লক্ষ্মীদেবী রয়েছেন এবং তার পাশে গৌরপক্ষী হনুমানজি, মুনিবর নারদজি রয়েছেন এবং ভগবান নারায়ণের নাভিখণ্ড থেকে ওপরে পদ্ম ফুলে বসে রয়েছেন ব্রহ্মদেবজি।
তো আমাদের এখানে অন্নপূর্ণা মন্দির দর্শন করা হলো। এবার আমরা যাব নিচেতে আরেকটি শিব মন্দির গিয়ে দর্শন করব। চলুন তাহলে যাওয়া যাক। এবার আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। এইটা হলো শিব মন্দির যাওয়ার রাস্তা। এখানেও রয়েছেন নন্দী মহারাজজি। আর এই যে আপনারা যে অন্নপূর্ণা মন্দিরটি দর্শন করলেন, ঠিক তার নিচে রয়েছে শিব মন্দিরটি। নন্দী মহারাজকে দর্শন করলাম। এখানে লেখা রয়েছে ওম নমঃ শিবায় শিব মন্দির। এই ভিতর দিয়ে আমরা এখন যাব। আপনারা শিব মন্দির দর্শন করুন। এখানে একজন মহাদেবের পুজো করছেন। এখানে একজন বাবার পুজো করছেন, তার জন্য এখন চতুর্দিকটা পরিক্রমা করা এখন হলো না, যেহেতু তিনি এখন বাবার নামগান করছেন। আর এইটার পাশে এইটা হচ্ছে আপনার বেরিয়ে যাওয়ার রাস্তা, কিন্তু এদিকটা এখন বন্ধ করা রয়েছে। এই জন্য আমরা যেটা দিয়ে এসেছি ঠিক এটা দিয়ে বেরিয়ে যাব। আর এই হলো মন্দিরের চূড়াটা, একবার দেখিয়ে দিই। ভেতরে মহাদেবকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। আর এই আপনার মহাদেবের মন্দিরটির নিচে দিয়েও যেদিক দিয়ে আমি প্রবেশ করলাম ওদিক দিয়েও প্রবেশ করা যায়। আর যদি আপনারা অন্নপূর্ণা মন্দির থেকে দেখেন তো এই মন্দিরটি হলো মোটামুটি অন্নপূর্ণা মন্দির থেকে অনুমানিক 10 ফুট নিচে আছে। অনেক বাচ্চারা স্কুল থেকে এসে এখানে খেলাধুলা ছিল। এই সেই কালো দিঘির পার। আর এই রাস্তাটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। জায়গাটা এখন দুপুরকার টাইম বলে সেরকম ভিড় ভাট্টা কেউ নেই। বিকালের দিকে এখানে প্রচুর ভিড় ভাট্টা হয়। এটা হলো বেরিয়ে যাওয়ার রাস্তা। এই গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। মন্দিরের বাইরে এখানে আপনার ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, যাতে কোনো মানুষের জলের কোনো অসুবিধা না হয়। তো এই মন্দির আপনাদেরকে আমি যতটা পারলাম দর্শন করালাম। আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা এই মন্দির কোথা থেকে আসবেন? এই মন্দির আসতে গেলে আপনাদেরকে প্রথমে নামতে হবে। যদি আপনারা ট্রেনে আসেন তো আপনাদেরকে নামতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে ওভারব্রিজে পার হয়ে ভাটপাড়ার এই দিকে আসতে হবে। দিয়ে আপনাদেরকে ভাটপাড়া থেকে টোটো ধরবেন। টোটোতে আপনার 20 টাকা ভাড়া নেবে। শুরুতেই বলেছিলাম যদি শেয়ারে আসেন 20 টাকা পড়বে, আর নাহলে আপনার রিজার্ভ করে আসতে পারেন। হয়তো খুব বেশি হলে 10 মিনিট এলে আপনারা এখানে পৌঁছে যাবেন। তো এই ছিল আজকে আমার ভাটপাড়ার বা নৈহাটির হনুমান মন্দির দর্শন করা। তো এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার এই ভিডিওটি দেখেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। এবং নতুন যারা দেখবেন তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।